ওকে, আমরা গত ক্লাসে কি কি দেখছিলাম? অডিও ভিডিও, কিছু লিস্ট ট্যাগ দেখছিলাম। সেটা হচ্ছে কি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এরপরে দেখছিলাম কি ডেসক্রিপশন লিস্ট। এরপরে হচ্ছে যে আমরা দেখছিলাম কি কি অডিও ট্যাগ, এরপরে আছে কি ভিডিও ট্যাগ, মানে একটা অডিও কিভাবে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো এবং ভিডিও কিভাবে নিয়ে আসবো, এগুলো আমরা দেখছিলাম। আচ্ছা, অডিও ট্যাগ লেখার সিস্টেমটা হচ্ছে কি অডিও নামের একটা ট্যাগ লিখতে হয়, এরপরে হচ্ছে কি মাঝখানে একটা এমটি ট্যাগ লিখতে হয়, সেটার নাম হচ্ছে কি সোর্স ট্যাগ। অনেকেরই আছে যে যেটা দেখলাম আপনাদের পাথ এখনো প্রবলেম হচ্ছে, মানে কিভাবে পাথ গুলা দিবেন মানে বলে দিবেন, এগুলো প্রবলেম হচ্ছে। ভালোভাবে এটা একটু প্র্যাকটিস করেন। আহ, প্রায় প্রায় সবারই একই প্রবলেম হচ্ছে, তো এটা একটু ভালো মতন বোঝার ট্রাই করবে। আমি আপনাদের একটা কথা বলছিলাম, আমার এই কথাটুকু যদি মনে রাখতে পারেন পাথ ক্লিয়ার, কিন্তু আপনারা এইটুকুই ভুলে যান। আমি যেটা বলছিলাম আপনাদের ইন্ডেক্স ফাইল, মানে ইন্ডেক্স ফাইল, আচ্ছা ইন্ডেক্স ফাইল বাদ দিলাম। আপনি যে ফাইলে কোড করবেন, কোড করতেছেন, হ্যাঁ, যে ফাইলে আপনি লিঙ্ক করাচ্ছেন, সেই ফাইল যেখানে আছে ওর পাশে যদি কোনো কিছু থাকে সরাসরি কি এসআরসির মধ্যে ওর নামটা বলে দিবেন, ফাইলের নাম। এতটুকু যদি মনে রাখতে পারেন পাঁচ সহজ। তাহলে মানে আপনি যেখানে কোড করতেছেন, আপনি কোন ফাইলে কোড করতেছেন ওই ফাইলের নামটা দেখে নেবেন, এবং ওর পাশে যদি কোনো ফাইল থাকে সরাসরি কি নাম বলে দিবেন, আর কোনো কিছু দেয়ার লেখার দরকার নেই। আচ্ছা, এর পাশে যদি কোনো ফোল্ডার থাকে তাহলে কি আগে ওই ফোল্ডারের নাম দিতে হবে, আর এরপরে ওই ফোল্ডারের ভিতরে যে ফাইলের নামটা দেখাতে যাচ্ছেন ওই ফাইলের নামটা কি দিয়ে দেবেন। এই দুইটা জিনিস যদি মনে রাখতে পারেন পাথ ইজি। আচ্ছা, এরপরে আমরা দেখছিলাম অডিও ভিডিও ট্যাগ দেখছিলাম। আসেন আজকে আছে নতুন আর কিছু ট্যাগ আমরা দেখবো। এখন কথা হচ্ছে অডিও ভিডিও আমরা ডাউনলোড করে লিংক করাতে পারতেছি। এমনও হতে পারে ক্লায়েন্ট বা আপনি যার কাজ করতেছেন সে বলতেছে যে আমার ইউটিউবে একটা কি ভিডিও আছে, এখন হচ্ছে আমার ওই ওয়েবসাইটে ওই ভিডিওটাকে কি আপনি দেখাই দেন, এরকম হতে পারে তাই না? তো আমাদেরকে এখন ইউটিউব থেকে কিভাবে ইউটিউবের ভিডিও আমরা দেখাতে পারি এই জিনিসটা কি শিখবো। আচ্ছা, এটা করার জন্য ওখান থেকে দেখবেন যে ইউটিউবের শেয়ারের মধ্যে একটা অপশনটা থাকে। তো আমরা শুধু জাস্ট একটু দেখে নেব, চলেন। ফার্স্টে হচ্ছে যে আমরা কিভাবে একটা ইউটিউবের ভিডিও, এখন কথা এটা হতেই পারে ক্লায়েন্ট আপনাকে বলতেছে ওটার একটা কি ইউটিউবের ভিডিও আছে, ওনার ওয়েবসাইটে ওই ভিডিওটাকে কি শো করাই দিতে। তো এখন ইউটিউবের ভিডিও আমরা ডাউনলোড করে নিতে পারতেছি, বাট ইউটিউব থেকে আবার কিভাবে নেব? ইউটিউব থেকে নেওয়ার জন্য যেটা হয় সেটা আমরা করি কি আই ফ্রেম ইউজ করি। এখানে ইউজ করা হয় কি আই ফ্রেম। আচ্ছা, এখানে কি বলছে একটু যদি পড়ি, অ্যান ইনলাইন ফ্রেম ইজ ইউজ, এখানে ইনলাইন না হবে, এটা হবে আই ফ্রেম মনে হয়, যাই হোক। অ্যান ইনলাইন, আচ্ছা ইনলাইন ট্যাগ দেখে ইনলাইন বলছে, যাই হোক এটা পরে আসতেছি। ফর আই ফ্রেম ইজ ইউজ টু ইমবেড অথর, আচ্ছা অথর না, অ্যানাদার ডকুমেন্ট রাইট, কি লেখছে উইথিন দা কারেন্ট এইচটিএমএল ডকুমেন্ট। আচ্ছা যাই হোক, এটা যেটা বলছে যে আপনি ইমবেড করতে হবে, হ্যাঁ, আই ফ্রেম দিয়ে কি ইমবেড করে নিয়ে আসতে হবে। আচ্ছা, চলেন আমরা একটু পরে আসি। এ করার জন্য আজকের জন্য একটা কি নতুন করে একটা ফোল্ডার বা ফাইল তৈরি করে নেই, আমাদের যেটা লাগবে। ডি ড্রাইভে যাব, এরপরে হচ্ছে কি অ্যাসেট প্রজেক্ট। আজকে আমাদের ক্লাস ল্যাবের সংখ্যা আছে কত, 5 না? ক্লাস হচ্ছে 7, আর 7, 8, 9 দুইটা ক্লাস পাবো। 10 নম্বর ক্লাসে আপনাদের হচ্ছে যে একটা এক্সাম নেব। প্রতি 40টা ক্লাস, আমাদের প্রত্যেকটা 10টা ক্লাস পর পর একটা করে এক্সাম হবে। নিউ ফোল্ডার নিচ্ছি, এটা হচ্ছে আমাদের কি ল্যাব। এর ভিতরে আমাদের একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে নেই, নিউ ফোল্ডার টেক্সট ডকুমেন্ট। আরে ওকে, এটাকে ভিএস করে কি অন করে নিচ্ছি। HTML ল্যাব,
আচ্ছা, এখন কোথায় ছিলাম আমরা? YouTube থেকে যদি কোনো ভিডিও দেখাতে বলে তাহলে আমরা সেটা কিভাবে দেখাবো? আচ্ছা, তাহলে আমরা একটু YouTube এ যাই। হ্যাঁ? ওকে। YouTube থেকে কোনো ভিডিও নিতে চাইলে আপনাকে এখান থেকে দেখেন প্রত্যেক YouTube এর ভিতরে এখানে সবগুলা ভিডিও নিতে পারবেন না। যে ভিডিওটা আমি নিচ্ছেন অবশ্যই কি যার YouTube তার ওখানে কি পারমিশন এনেবল করা থাকতে হবে। যদি এনেবল করা থাকে সেক্ষেত্রে আপনি দেখাতে পারবেন। আর যদি এনেবল না থাকে সেক্ষেত্রে কিন্তু ওটা দেখা যাবে না। ওকে। তাহলে ধরেন আমরা হচ্ছে কি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে ধরেন এই ভিডিওটাই কি আমরা দেখাতে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। সেক্ষেত্রে আপনি এই ভিডিওটার অফ অফ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন শেয়ার অপশন। আপনারা শেয়ার করেন না? ফেসবুকে অনেকেই ইউটিউব ভিডিও শেয়ার করেন। একই জিনিস। এখান থেকে আপনারা জাস্ট কি শেয়ার বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এই যে শেয়ার, শেয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কয়েকটা অপশন আপনারা পেয়ে যাবেন। ওকে। এখান থেকে এসে শেয়ারে ক্লিক করেন। শেয়ারে ক্লিক করার পরে এখানে একটা আহ, উপরে দেখবেন যে একটা অপশন আছে সেটা হচ্ছে কি এমবেড। আপনাকে যদি কোনো কিছু নিয়ে আসতে চান এক্সটার্নাল সাইট থেকে সেখান থেকে কি এতে দেখেন একটা আছে কি এমবেড লেখা আছে এখানে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে পাশে দেখেন এই যে আই ফ্রেম আমরা বলছিলাম কি এগুলো যদি এক্সটার্নাল সাইট থেকে যখন ইউটিউবের ভিডিও বা অন্য একটা ওয়েবসাইট আপনি দেখাতে যাচ্ছেন আপনার ওয়েবসাইটে সেক্ষেত্রে ইউজ করতে হয় কি আই ফ্রেম। আর আই ফ্রেম যদি করেন ইউটিউব থেকে যদি নেন ও পুরোটাই আপনাকে দিয়ে দিচ্ছে, আপনাকে কোনো কিছু লিখতে হচ্ছে না। অটোমেটিক ও আই ফ্রেম ট্যাগ সহ যা কিছু লাগে আমাদের সবকিছুই কি দিয়ে দিচ্ছে। এখন আপনি শুধু কি এখান থেকে ক্লিক করে কপি করে নেন সব ভিডিও। শুধু আপনি সব ভিডিওতে এমবেড কোডটা পাবেন, বাট কিছু কিছু ভিডিও আছে এগুলো ওয়েবসাইটে দেখা যাবে না, কারণ হচ্ছে যদি ওরা পারমিশন অফ করে রাখে সেটা দেখতে পারবেন না। তো বেশিরভাগই ভিডিও হচ্ছে যে এরকম পারমিশন দেয়াই থাকে। তো আপনি হচ্ছে যে এখান থেকে ধরেন আমরা এটাকে কপি করি আই ফ্রেমটাকে। কপি করে জাস্ট কি করবেন আপনাদের যে ওয়েবসাইট আপনি যেখানে দেখাতে যাচ্ছেন সেখানে এসে কি পেস্ট করে দেন। ওকে। এখানে অনেক কিছু আছে এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখতেছি। এখন যদি সেভ করে আমরা আউটপুটে যদি একটু চেক করি যে আউটপুটে আমরা এটা পাচ্ছি কিনা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এটা যখন করবেন অবশ্যই কি মাস্ট আপনার পিসিতে নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন ছাড়া আসবে না। ওকে, তাহলে দেখেন আমাদের কি এই যে ইউটিউবের ভিডিওটা আমরা কি এখানে দেখাতে পারতেছি। এরপরে আসেন এই আইফ্রেম দিয়ে আরো অনেক কাজ করা যায়। আচ্ছা, এখানে কি কি আছে একটু যদি আমরা দেখি। প্রথমে আছে কি দেখেন আইফ্রেম ট্যাগ শুরু, এরপরে আছে কি শেষ। এখন এর ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট গুলো কি কি দেখেন, ফার্স্টে আছে কি উইথ। উইথ আমরা জানি উইথ কি বলতেছে, আপনি ওর প্রস্থটা কতটুকু হবে। এরপরে কি দেয়া আছে দেখেন হাইট, হাইটটা কতটুকু হবে। এরপরে আছে এসআরসি, এসআরসি কি করে আমরা অলরেডি জানি, একটা সোর্স বলে দেয় যে আমাদের এই যে ভিডিওটা আছে এটা কোথায় আছে। দেখেন এখানে একটা কি লিংক দেয়া আছে। এরপরে আছে আচ্ছা এই যে ফ্রেম বর্ডার, এটা দিয়ে হচ্ছে ওই যে আপনার ইয়েটার বর্ডার একটা আসবে, আপনি যদি এখান থেকে বাড়াই দেন একটু বর্ডার দেখা যাবে। এরপরে আছে এলাও, এলাও অ্যাক্সেস, আপনি কি কি অ্যাক্সেস দিচ্ছেন দেখেন। আমরা যে ভিডিও ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউট গুলো ইউজ করছি প্রায়গুলো এখানে কি পেয়ে যাবেন আপনি। আচ্ছা, এই যে দেখেন অটো প্লে আমরা দেখছিলাম না, অটো প্লে এখানে দেয়া আছে। এরপরে আছে যে অনেক ইউটিউবের ভিডিও এলাও এগুলো ওরা দিয়ে রাখছে, আপনি চাইলে এগুলো ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আছে যে এই আইফ্রেম ইউজ করে এখন যদি আমরা বলি অনেকগুলো ওয়েবসাইটে গেলে দেখবেন যে আপনাদের কি একটা ম্যাপ দেখা যায়। হ্যাঁ, ওয়েবসাইটে তার ওয়েবসাইট বা কোনো একটা অফিসের ওয়েবসাইট হলে সেখানে দেখবেন কি ওদের অফিসের ঠিকানা নিচে দেখা যাচ্ছে। ধরেন আমি যদি একটা ওয়েবসাইটে এখানে যাই, ওকে দেখেন এখন কথা হচ্ছে যে অনেক সময় দেখবেন একটা ওয়েবসাইটে অফিসের অ্যাড্রেস থাকে, পাশে কি গুগলের ম্যাপ দেয়া থাকে। আপনি যদি ওখানে দেখেন ক্লিক করার সাথে সাথে কি ম্যাপটা ওপেন হয়ে যাচ্ছে। তো চাইলে অনেক সময় অ্যাড্রেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, এখানে কি অফিস অ্যাড্রেস এই অফিস লেখা আছে।
এই সাইডে দেখবেন কি একটা গুগলের ম্যাপ দেয়া থাকে। তো এই ধরনের ম্যাপটা কিভাবে দেখাবেন? একই জিনিস। জাস্ট ইউটিউব থেকে আমরা যেভাবে ভিডিওটা নিলাম, এখান থেকে কি করছি আমরা? আবার দেখাচ্ছি। দেখেন। ইউটিউবের ভিডিওটা প্লে করবেন, এরপরে আছে কি শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে ইমবেড। ইমবেডে ক্লিক করার সাথে, সাথে আপনাকে ইমবেড কোডটাকে এখানে দিয়ে দেবে। জাস্ট এই ইমবেড কোডটাকে কি কপি করে পেস্ট করলে আপনাদের কি হয়ে যাবে। এরপরে সেম ভাবে আপনি যদি কোনো ম্যাপ দেখাতে চান আপনার ওয়েবসাইটে, কোনো অ্যাড্রেস দেখাতে চান, তাহলেও কি আপনি গুগল ম্যাপটা নিয়ে যেতে পারবেন এখান থেকে। আচ্ছা, গুগল ম্যাপ আমরা কোথায় পাবো? গুগল ম্যাপ। জাস্ট গুগল ম্যাপস গুগলে সার্চ দিলাম, এরপরে ধরেন একটা কি গুগল ম্যাপটাকে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখানে এসে আপনাদের অফিসের যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটাকে লিখে কি সার্চ দেন। ধরেন আপনাদের এটা এলাকার নাম কি? বিমান মোড়, বগুড়া। ওকে, সার্চ দিলাম। এখন আপনি যাচ্ছেন যে এটা হচ্ছে কি আপনার অফিসের অ্যাড্রেস বা আপনার হোম অ্যাড্রেস, আপনি আপনার ওয়েবসাইটে কি এটা দেখাতে যাচ্ছেন। তো এটা দেখানোর জন্য একই জিনিস দেখেন, আপনি এখান থেকে এসে একটা অপশন পাবেন কি শেয়ার, এবং শেয়ারে ক্লিক করেন। এখানে পাবেন কি ইমবেড এ ম্যাপ। একই জিনিস, ওখান থেকে কি ইমবেড কোডটা আপনি নিচ্ছেন, এখান থেকেও কি ইমবেডে ক্লিক করেন। তাহলে দেখেন আপনি কি একটা লিংক পেয়ে যাচ্ছেন আইফ্রেম সহ। এখান থেকে কপি এইচটিএমএল এ ক্লিক করে এখানে এসে কি পেস্ট করে দেন নিচে। ওকে, এখন যদি রিফ্রেশ করে দেখেন আপনার ওয়েবসাইটে যদি এরকম থাকে, এই পাশে কি অ্যাড্রেসটা লেখা থাকলো, পাশেই হচ্ছে কি এভাবে লোকেশনটাও কি গুগল ম্যাপটা থাকে অনেক সময় দেখবেন। আমি জাস্ট দেখাচ্ছি। ভিডিও কখনো যদি ইউটিউবের ভিডিও এভাবে নিতে হয়, ইমবেড কোড করে কি কোডটা কপি করে নেবেন। আবার যদি কখনো এভাবে ওয়েবসাইটে কখনো অ্যাড্রেস শো করানো দরকার হয়, তখন হচ্ছে কি গুগল ম্যাপ থেকে এইভাবে কি ইমবেড কোডটা নিয়ে নেবেন। আচ্ছা, এরপরে আইফ্রেমের আরো কাজ আছে। ধরেন আপনি চাচ্ছেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের ভিতরেই আপনি কি অন্য আরেকটা ওয়েবসাইটকে দেখাতে যাচ্ছেন। আমার কথাটা ভালো মতন বোঝেন। ধরেন আপনার একটা কি এটা একটা ওয়েবসাইট, তাই না? এখন আপনি যাচ্ছেন এই যে একটা সাইডে আমি কি ইউটিউবটাকে ব্রাউজ করতে দেবো এখানে, এর ভিতরে, মানে ইউটিউবে আর যাওয়া লাগবে না, আমার ওয়েবসাইটের ভিতর থেকেই কি ওইটা দেখা যাবে। আবার এমন করতে পারেন যে কি আমার একটা ওয়েবসাইট এখানে আছে, এর ভিতরেই আমি একটা অংশ সাইডে জায়গা দেব, ওখানে কি আপনি ফেসবুক চালাবেন। হ্যাঁ, এই ধরনের যদি কোনো এক্সটার্নাল ওয়েবসাইটকে আপনার ওয়েবসাইটে দেখাতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে এই আইফ্রেম ট্যাগটাকে ইউজ করতে হয়। এতক্ষণ আমরা দেখলাম কি কপি করে নিয়ে আসছি। এখন যদি আমরা হাতে লিখতে চাই, ধরেন আমি এক্সটার্নাল কোনো একটা সাইটকে আমার ওয়েবসাইটে কি দেখাতে যাচ্ছি, সেক্ষেত্রে এভাবে লিখতে হবে আইফ্রেম। আইফ্রেম ট্যাগটাই হচ্ছে কি একটা ফ্রেম তৈরি করবেন। এখন ওই ফ্রেমের মধ্যে কি আপনি এক্সটার্নাল কোনো কিছু দেখাবেন। তো আমরা এখানে আইফ্রেম যদি লেখার সাথে সাথে দেখেন এখানে অটোমেটিক এগুলো চলে আসছে, আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে আছে এসআরসি। এসআরসির মধ্যে আপনি যদি বলে দেন, ধরেন আমি এখানে একটা ওয়েবসাইটের লিংক দিচ্ছি, বিআইটিএম। আচ্ছা, এই যে লিংকটা আছে এটাকে আমি কপি করি, কন্ট্রোল সি, পেস্ট করে। এখন আমি চাচ্ছি কি আমার যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইটে আমি লিংকটা দিচ্ছি, এটা আছে কি ওখানে আর যাওয়া লাগবে না, আমার ওয়েবসাইট থেকেই যেন কি মানুষ কাজ করতে পারে। যেমন অনেকেই দেখেন এভাবে কাজ করে, ওর একটা ডোমেন হোস্টিং কিনে রাখছে, ওর ভিতরে কি করছে এই যে আইফ্রেম দিয়ে গভর্নমেন্ট সাইটের যেগুলো ইয়ে আছে সবগুলোকে কি অ্যাড করে দিছে। তাহলে দেখা যাচ্ছে কি ওর ওয়েবসাইটে মানুষ এসে ওই গভর্নমেন্ট সাইট গুলোকে ভিজিট করতেছে। যেমন রেজাল্ট দেখার একটা হতে পারে। ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করে রাখলেন আপনার নামে, এখন ওখানে কি আইফ্রেম এর মাধ্যমে গভর্নমেন্টের যে রেজাল্ট দেখায় যে ওই কোডটা আছে ওটাকে আপনি কি অ্যাড করে দিলেন। তাহলে কি হচ্ছে আপনার ওয়েবসাইটে এসে মানুষ কি রেজাল্ট গুলো দেখতে পারতেছে। তো এই ধরনের কাজগুলো করার জন্য এই আইফ্রেম গুলো ইউজ করা হয়। তাহলে আমি আইফ্রেম এর মধ্যে বলে দিলাম কি একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম। এখন যদি এটাকে সেভ করি, এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে ফার্স্টে যদি দেখি, কই গেল? আমরা কি করলাম একটা আইফ্রেম নিলাম, আইফ্রেমের মধ্যে একটা ওয়েবসাইটের কি লিংক দিলাম। তাহলে কি হচ্ছে দেখেন কাজটা, আমাদের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের ভিতরেই দেখেন একটা কি ওই ওয়েবসাইটটা এখানে দেখেন চালাতে পারছি আমি।
কথাটা কি বুঝতে পারছেন? এখন আপনারা হচ্ছে এরকম করতে পারেন যে আমি একটা ডোমেইন হোস্টিং আমি কিনে নিলাম। ওই ওয়েবসাইটের ভেতরে কি গভর্নমেন্টের যত জব সাইট আছে বা রেজাল্টের সাইট আছে সবগুলোকে এভাবে চাইলে কি আপনি আইফ্রেম এর মাধ্যমে এড করে দিতে পারবেন। অনেকেই করে এরকম। সেক্ষেত্রে হয় কি তাহলে দেখবেন যে ওই ওর ওয়েবসাইটে ভিজিটর বাড়ে ওখান থেকে ও কিছু ইনকাম করতে পারে। হ্যাঁ? তো পারবেন। আপনি যদি ডোমেইন হোস্টিং কেনেন এগুলো করতে পারবেন আপনারা। খুবই সহজ। আপনার কোনো কাজ নেই। শুধু আছে কি ওদের আইফ্রেম দিয়ে আপনি এটাকে কি এড করে দেন। এতটুকুই কাজ। এখন এটাকে যদি বড় ছোট করতে চান করতে পারবেন। যেমন আমরা এখান থেকে কি দেখছিলাম এই যে উইডথ আর হাইট কি এভাবে ইউজ করা যায়। অ্যাট্রিবিউট তাহলে এখানে এসে বলে দেন কি উইডথ ধরেন এটা দিচ্ছি কি 80%। আচ্ছা এর সেভ করি এখন রিফ্রেশ করেন তাহলে দেখেন এটার উইডথ কি বেড়ে গেছে 80% হয়ে গেছে। আবার যদি এটাকে হাইট বাড়াতে চান সেক্ষেত্রে কি চাইলে হাইটও দিতে পারেন। হাইট ইউজ করলাম কত 500 পিক্সেল, উইডথ দিছি কত 80%। তাহলে দেখেন একটা এক্সটার্নাল একটা ওয়েবসাইট যারা অন্য আরেকজন কি তৈরি করে রাখছে, আমি কি করলাম জাস্ট খালি কি ওই ওয়েবসাইটের আমার ওয়েবসাইটের মধ্যেই ওই ওয়েবসাইটটাকে কি অ্যাড করে দিলাম। এখন এখানে কথা হচ্ছে যে সব ওয়েবসাইট কি আমরা এভাবে করতে পারবো না। সব ওয়েবসাইট কি আপনি দেখাতে পারবেন না। কিছু কিছু ওয়েবসাইট আছে ওরা ওগুলা বন্ধ করে রাখছে যে আপনি চাইলেও কি ওগুলা দেখাতে পারবেন না। কিন্তু যেগুলো পারমিশন দেয়া আছে যেগুলো রেস্ট্রিক্টেড করা নাই সেগুলো আপনি দেখাতে পারবেন। তো এগুলা জিনিস খুব সহজ একবারে ইজি জিনিস কিন্তু জেনে রাখাটা খুবই দরকার। কখন কোনটা কাজে লাগে আপনি নিজেও জানবেন না। ওকে, এখন আসেন আইফ্রেম এর মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন। হ্যাঁ, অ্যাট্রিবিউট গুলো কি কি এই আচ্ছা আইফ্রেম এর মধ্যেও আপনারা চাইলে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন। অ্যাট্রিবিউট গুলো কি কি অ্যালাউ ফুল স্ক্রিন। যদি আপনি ওই আপনার আইফ্রেমটাকে কি ফুল স্ক্রিন করতে চান তাহলে এই অ্যাট্রিবিউটটা ইউজ করে দিবেন তাহলে ইউজাররা কি ফুল স্ক্রিন করে দেখতে পারবে। এরপরে হচ্ছে যে নেম আছে উইড হাইট আমরা দেখছি এগুলো খুব একটা বেশি দরকার হয় না। তো উইড হাইট দিয়ে শুধু কি আমরা সাইজটা বলে দিই। আচ্ছা এরপরে আসেন আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে যদি যান একটা করে দেখবেন ওদের একটা ব্র্যান্ডিং একটা লোগো থাকে। আমরা যদি এখানে আসি আমাদের ব্রাউজারে যদি ওপেন করে রাখি দেখেন আপনি যখন গুগলে আসছেন আপনার ওয়েবসাইটের এই যে উপরে দেখেন একটা আমাদের একটা কি ট্যাব আছে না, এই যে ট্যাবের মধ্যে দেখেন একটা কি গুগলের একটা কি ইমেজ দেয়া আছে। আবার W3 স্কুলে যখন আসতেছেন তখন দেখবেন এই যে প্রত্যেকটা ট্যাবের মধ্যে কি ওদের একটা ব্র্যান্ডিং লোগো দেয়া আছে। আবার প্রত্যেকটা ওয়েবসাইটে যখন যেটার মধ্যে যাবেন দেখবেন কি প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে কি লোগো এখানে দেয়া থাকে। এটাকে বলে হচ্ছে কি ফ্যাব আইকন। এটাকে বলে কি ফ্যাব আইকন। আচ্ছা এখন এই ফ্যাব আইকনটা কিভাবে ইউজ করে আমরা এই ওয়েবসাইটে আমরা এটা দেখবো কারণ এটা হচ্ছে কি টাইটেল আমরা অলরেডি কি জানি। এই যে এইচটিএমএল মাল্টিমিডিয়া এই টেক্সটটা যে লেখা আছে এটা দেখা যাচ্ছে কি টাইটেলের ভিতরে লেখলে এখানে আসতেছে। এখন এই টাইটেলের পাশে একটা কি ইমেজ থাকে প্রত্যেকটা ওয়েবসাইটেরই কি একটা ব্র্যান্ডিং লোগো থাকে। আপনি যে কোনো ওয়েবসাইটে যান না কেন এতে দেখেন গুগল ড্রাইভে আসছেন ড্রাইভের লোগো দেখাচ্ছে। আবার যদি দেখেন আমি এমডিএন যে আমাদের ডেভেলপার মজিলার যে ওয়েবসাইটটা আছে ওটাতে যদি যাই ওকে এখানে যদি দেখেন এই যে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটেরই কি লোগো আছে না, এই যে গিটহাবের একটা আছে। এরপরে এখানে যদি আসেন উইকিপিডিয়া দেখেন উইকিপিডিয়ারও কি একটা লোগো আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা আপনি যে এই যে ওয়েবসাইটটা এখানে আসেন ওপেন করে রাখতেছেন এটা যদি না থাকে তো আপনি কখনোই বুঝতে পারবেন না যে এটা কি W3 স্কুলের ওয়েবসাইট। কারণ আমরা এই ট্যাবে যখন আসবো এই ট্যাবের তো আর কোনো কিছু দেখতে পাচ্তেছি না। তো আপনি যে W3 স্কুলের ওয়েবসাইটের ওপেন করে রাখছি এটা কিভাবে বুঝবো? বোঝার কোনো উপায় আছে? যদি এই লোগোটা না থাকে তো আমরা এখানে যে ট্যাবের মধ্যে যে লোগোটা যখনই দেখতেছি তখনই বুঝতে পারতেছি কি এটা ওই ওয়েবসাইটটা এখানে আছে। তো চাইলে আমি এখান থেকে কি আবার ইয়ে করতে সুইচ করতে পারতেছি। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা আচ্ছা এখন এটা কিভাবে এইচটিএমএল এ কিভাবে অ্যাড করে এটা আমরা দেখবো। তাহলে ফ্যাব আইকন অ্যাড করার জন্য এটা ট্যাগের নাম হচ্ছে
এই আইকনটা ইউজ করতে হয় হেডের ভিতরে। যেমন আমরা টাইটেল এড করছি, এটা দেখা যাচ্ছে কোথায়? এই যে আমাদের যে ট্যাব বার আছে, ট্যাব বারে দেখা যায়। ঠিক সেম যদি এটাও যেহেতু কি ট্যাব বারেই থাকে, তো এটাকেই এড করতে হয় হেডের ভিতরে। আচ্ছা, এটার ট্যাগের নাম হচ্ছে লিঙ্ক ট্যাগ। আপনি যদি ফ্যাব আইকন ইউজ করতে যান, ট্যাগে ইউজ করতে হয় একটা ট্যাগ এইচটিএমএল, সেটা হচ্ছে কি লিঙ্ক ট্যাগ। এই লিঙ্ক ট্যাগের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট থাকে। দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে কি এইচআর ইএফ। এইচআর ইএফ এর মধ্যে আপনাকে বলে দিতে হবে এই যে ইমেজটা আছে এটা কোথায় আছে। আমরা এর আগে করছিলাম কি বডিতে যখন বলে দিছিলাম, তখন আমরা বলছিলাম কি এইচআর ইএফ সোর্স ট্যাগ অ্যাট্রিবিউট দিয়ে, কিন্তু যখন হেডের ভিতরে এটা আসতেছে তখন এটা এইচআর ইএফ দিয়ে বলে দিতে হয়। এইচআর ইএফ, এবং এটা পাথটা আপনাকে বলে দিতে হবে এই আইকনটা কোথায় আছে। আচ্ছা, সেকেন্ড একটা অ্যাট্রিবিউট থাকবে, সেটা হচ্ছে কি রিলেশন। এখন রিলেশনটা কি, এই যে আইকন আপনি যে এটা লিঙ্কটা করতেছেন, এটা রিলেশনটা কি হবে আপনাদের এই এইচটিএমএল এর সাথে, এটার কি রিলেশনটা কি হবে বডির সাথে? এটা রিলেশন হবে কি আইকন হিসেবে থাকবে। আমাদের ওয়েবসাইটে এটা কি আইকন হিসেবে থাকবে। এই রিলেশনটা অনেক ধরনের হয়, পরবর্তীতে আমরা জানবো। যেমন স্টাইল শিট যখন অ্যাড করব, সিএসএস যখন অ্যাড করব, সেটাকে হচ্ছে কি স্টাইল শিট। এই ধরনের অনেকগুলো রিলেশন আছে। তো যেহেতু এটা আমরা আইকন হিসেবে ইউজ করতেছি, তো এখানে রিলেশন হবে কি আইকন। ওকে, তাহলে আমাদের যেটা করতেছিলাম ওয়েবসাইটটা যদি একটু দেখি। ওপেন করা নাই না? ওকে ওকে, এটা আমরা এতক্ষণ থেকে এখানে কাজ করতেছিলাম। এখানে যদি খেয়াল করে দেখেন, আমাদের টাইটেল হচ্ছে কি এইচটিএমএল ল্যাব 5। আচ্ছা, এর পাশে কোনো কিছু ইমেজ টিমেজ কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন আমরা চাচ্ছি কি এই জায়গায় একটা কি আমরা ইমেজ শো করাবো। এখন ইমেজ শো করানোর জন্য ইমেজ আমাদের কি ফার্স্টে আগে ডাউনলোড করতে হবে। আচ্ছা, চলেন ডাউনলোড করার জন্য কি একটা ছোট্ট একটা ইমেজ ডাউনলোড করবো, লোগো। এটা ডাউনলোড করি, কি বলেন? ওকে, এই ইমেজটা যদি আমি চাচ্ছি, এই ইমেজটাকে কি আমাদের এখানে আমরা দেখাবো। তো এটাকে জাস্ট রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এরপর আমাদের ডি ড্রাইভে অ্যাসেট প্রজেক্ট ল্যাব 5, এখানে এসে কি জাস্ট সেভ করে দিচ্ছি, নাম এটা দিচ্ছি লোগো। ওকে, সেভ করে নিলাম। তাহলে এটা দেখাবো কোথায়? অবশ্যই কি যদি হেডের ভিতরে দেখাতে হবে, তাহলে টাইটেলের নিচে এসে এখানে আমি বলে দিচ্ছি কি ট্যাগের নাম হচ্ছে লিঙ্ক। আচ্ছা, লিঙ্কের ভিতরে এভাবে যদি লেখেন, আচ্ছা অটোমেটিক এগুলো চলে আসছে। ওকে, আসে পরে একটু আপনার কোশ্চেনটা আমি নিচ্ছি। এখন আসেন যে লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগের ভিতরে কি কি অ্যাট্রিবিউট থাকবে বলছিলাম, একটা হচ্ছে কি রিলেশন। রিলেশনটা কি হবে আপনাকে বলে দিতে হবে। আর এই ইমেজটা কোথায় আছে এটা বলে দিতে হবে। এটার জন্য কি ইউজ করতে হবে? এইচআর ইএফ। আচ্ছা, এখন রিলেশন এটা হবে কি আইকন। আর এইচআর ইএফ এর মধ্যে বলে দিতে হবে আপনার এই ইমেজটা কোথায় আছে। আমাদের ইমেজটা কোথায় রাখছি আমরা? এইচটিএমএল এর কি পাশেই একটা লোগো ডট জেপিইজি এই সেম নামে আছে। তাহলে আমি যদি এইচটিএমএল এর পাশেই যেহেতু আছে আমাদের ইন্ডেক্স ফাইলের পাশেই, তো আমরা কি এখানে কি করতে হবে? সরাসরি ইমেজের নামটা নেব। তাহলে এখানে আছে কি আমাদের নামের লোগো ডট জেপিইজি। ওকে, এতটুকু কাজ আমরা এখানে যদি সেভ করি, সেভ করার পরে এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি, এখন পর্যন্ত কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো ইমেজ নাই। এখন যদি রিফ্রেশ করি একবার, আশা করি তাহলে দেখেন এখানে একটা কি এখন একটা ইমেজ দেখা যাচ্ছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটেরই এরকম থাকে। পরবর্তীতে যখন আমরা কোনো ক্লায়েন্টের বা কারো কোনো কাজ করবেন, তো ওদের ওয়েবসাইটের একটা কি মানে ব্র্যান্ডিং লোগো থাকে, যেটা দেখলেই কি বোঝা যাবে যে এটা ওই ওয়েবসাইট। তো ওটা আপনারা প্রোভাইড করে দিবে। আপনি শুধু কি করবেন? এগুলো অ্যাড করে দিবেন। তো এগুলো জানতে হবে। এখন এটা কোথায় অ্যাড করবেন? অবশ্যই কি হেডের ভিতরে। এগুলোকে বলে ফ্যাব আইকন। আপনি যদি এই স্লাইডারটা একটু খেয়াল খেয়াল করেন, তাহলে এখানে বুঝতে পারবেন। এটাকে বলতেছে কি ফ্যাব আইকন। আর এটা কোথায় ইউজ হয়? হেডের ভিতরে। এখন আসেন আমরা হচ্ছে যে টেবিল গুলো নিয়ে একটু আলোচনা করবো আজকে। আচ্ছা, টেবিলটা খুব সুন্দর মতন বোঝার ট্রাই করবেন। টেবিল দিয়ে আমরা হচ্ছে যে একটা এক্সাম নেব। এই টেবিল ইউজ করে আমরা একটা ওয়েবসাইট হোক, একটা টেমপ্লেট হোক তৈরি করব, সেটা এই টেবিল ইউজ করতে হবে আপনাদের। তো টেবিলে যদি কারো কোনো আমি ক্লাস নেওয়ার পরে যদি কোনো কোশ্চেন থাকে, জেনে নেবেন। আচ্ছা, ফার্স্টে আমরা টেবিল কি এটা বুঝি তো না?
আচ্ছা, এই যে এটা দেখতেছেন এটাও একটা কি টেবিল। হ্যাঁ, আমরা এই টেবিল শিখবো না, আমাদের টেবিল শিখবো কোনগুলা, যেগুলো হচ্ছে যে এই যে আচ্ছা এইটাও একটা কি টেবিল। হ্যাঁ, আর আমরা যেটা শিখতেছি এটাও কিন্তু টেবিল। দুইটার মধ্যে পার্থক্য আছে, দুইটা আলাদা জিনিস। ওকে, আচ্ছা এখানে যদি দেখেন এইটা হচ্ছে কি একটা টেবিল। আচ্ছা, একটা টেবিলের মধ্যে কয়েকটা জিনিস থাকে, একটু আমরা যদি খেয়াল করি কি কি থাকে। একটা হচ্ছে কি রো থাকে, টেবিল আর তৈরি হচ্ছে কি রো দিয়ে। আচ্ছা, রো আমরা বুঝি, রো কোনগুলা, রো হচ্ছে সারি, পাশাপাশি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি রো। আর কলাম আমরা কোনগুলোকে বলি, উপরে নিচে। যেমন এখানে 1 4 7, এটা হচ্ছে কি উপরে নিচে আছে, এগুলোকে হচ্ছে কি একটা কলাম। পরে এটা হচ্ছে কি আরেকটা কলাম, এটা হচ্ছে কি আরেকটা কলাম। আর এই যে পাশাপাশি আছে 1 2 3, এটা হচ্ছে কি একটা রো, এটাও একটা কি রো। আচ্ছা, রো বা সারি যেটাই বলে। এখন এই যে একটা টেবিল আছে, প্রত্যেকটা ঘরকে আমরা কি বলি, প্রত্যেকটা ঘরকে বলা হয় এক একটা করে কি সেল বা রেকর্ড বা ডাটা, সেটাই বলতে পারেন। এক একটা করে কি কি বললাম, ডাটা বলতে পারেন, কারণ এর ভিতরে আমরা কি তথ্যগুলা রাখি, তাই না? তো এটাকে একটা কি ডাটা বলতে পারেন, একটা কি সেল বলতে পারেন, একটা কি ঘর বলতে পারেন, সেল বলতে কি ঘর। এরপরে হচ্ছে যে এরপরে এটাকে বলতে পারেন কি রেকর্ড। প্রত্যেকটা রেকর্ড একটা করে তথ্য, মানে কি এক একটা করে রেকর্ড, বিভিন্ন নামে বলতে পারে, এগুলো মিনিং কিন্তু সবগুলোরই কি একই। আচ্ছা, এইচটিএমএল এ যদি আমরা টেবিল তৈরি করতে যাই, তাহলে আমাদের কি কি করতে হবে, ফার্স্টে হচ্ছে আমাদের কি একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি টেবিল ট্যাগ। টেবিলের জন্য কি ট্যাগ ইউজ করতে হবে, টেবিল। আচ্ছা, এখন যে টেবিলের যা কিছু হবে সবগুলাই থাকবে কি এই টেবিল ট্যাগের ভিতরে। আচ্ছা, এখন এইচটিএমএল এ একটা জিনিস খেয়াল রাখবেন, কলাম বলতে কোনো কিছু এইচটিএমএল এ কি নেই, কলাম বলতে কোনো কিছু কি নেই। এইচটিএমএল এ কলাম তৈরি হয় তাহলে কিভাবে, আপনি যদি এখানে খেয়াল করি, এটা একটা আমাদের কি রো, পরের মাঝখানে যেটা আছে এটাও একটা কি রো, পরের নিচেরটা যেটা আছে এটাও একটা কি রো। তাহলে এখানে আমি কিন্তু কোনো কলাম লিখি নাই, লিখছি। তাহলে কলাম গুলো তৈরি হলো কিভাবে, অটোমেটিক যখন রো গুলা বসে যাচ্ছে পাশাপাশি, তাহলে কলাম আমাদের কি অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি রো এভাবে তিনটা পাশাপাশি বসালাম, একটা দুইটা তিনটা, তাহলে দেখেন কলাম আমাদের কি অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এটাই হচ্ছে এইচটিএমএল এর ইয়ে, যে আপনি আপনাকে কলাম বলতে কোনো কিছু নেই এখানে। আপনি শুধু কি রো তৈরি করেন, তাহলে কি দেখেন একটা রোর নিচে যখন আরেকটা রো বসে যাচ্ছে, তখন কি কলামটা তৈরি হচ্ছে না অটোমেটিক। এই যে একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম তৈরি হয়ে যাচ্ছে না। তো এটাই হচ্ছে এইচটিএমএল এর টেবিল তৈরি করার সিস্টেম। আপনি হচ্ছে কি কোনো কলাম তৈরি করতে হবে না, আপনি শুধু কি রো তৈরি করবেন। ওকে, এখন রো তৈরি করার জন্য কি ট্যাগ ইউজ করে এইচটিএমএল এ, সেটা হচ্ছে কি আর টি টেবিল রো। আচ্ছা, এই যে টেবিল রো যদি আপনি নেন, তাহলে একটা কি আপনার রো তৈরি হয়ে গেল। এখন এই রোর ভিতরে কয়েক কি ডাটা থাকে বা তথ্য থাকে, যেটাই বলেন, এরপরে কি রেকর্ড থাকে, তাই না? তো এই রেকর্ড গুলা লেখার জন্য জয়টা আপনার কি টেবিল রেকর্ড দরকার হবে। সবগুলা থাকবে হচ্ছে কি টেবিল ডাটা, টেবিল ডাটা। তাহলে একটা টেবিল লেখার সিনট্যাক্স কি, ফার্স্টে হচ্ছে কি আপনাকে টেবিল ট্যাগ লিখতে হবে, এরপরে হচ্ছে কি আপনাকে একটা রো তৈরি করে নিতে হবে, টেবিল, এরপরে হচ্ছে কি রো। সিনট্যাক্সটা এটা এভাবেই লিখতে হবে, আপনি যদি এর বাইরে কোনো কিছু করেন হবে না। তাহলে সিনট্যাক্স কি, ফার্স্টে হচ্ছে কি টেবিল ট্যাগ, তারপরে কি করতে হবে আপনাকে একটা কি রো তৈরি করে নিতে হবে। এরপরে রোর ভিতরে আপনার যটা ডাটা থাকবে বা তথ্য রাখতে চান, সবগুলো থাকবে কি টিডি। তাহলে টিডি হচ্ছে কি টেবিলের ডাটা। আচ্ছা, যতটুকু বললাম এতটুকু আপনারা কি ক্লিয়ার? তাহলে টেবিলের জন্য কি করতে হবে, টেবিল ট্যাগ নিতে হবে। টেবিলের মধ্যে কি, যেহেতু এইচটিএমএল এ কোনো কলাম আপনি তৈরি করা লাগে না, কলাম গুলো কি অটোমেটিক তৈরি হয়ে যাবে, এটা আমরা জানি।
আপনি যদি রো এরকম 3টা বা 4টা বা আরো বসাই, দেখবে দেখি কলামগুলো তৈরি হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, টেবিল ট্যাগ রো, আর এই রোর ভিতরে প্রত্যেকটা এক একটা করে কি ডাটা লিখতে হবে। আচ্ছা, তাহলে সবাই আমরা আমি যে একটা টেবিল তৈরি করে নিচ্ছি এখানে যদি দেখি, ফার্স্টে এই যে বোর্ডের নিচে যা আছে সবগুলোকে আমি কি নিচে নামাই দিছি আজকে যেগুলো করলাম। তাহলে টেবিল নেওয়ার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, টেবিল নামের কি একটা HTML এর যে ট্যাগ আছে এটা লিখতে হবে। এর মাঝখানে এসে আমাকে বলতে হবে কি, ফার্স্ট টেবিলের মধ্যে নাকি একটা করে রো তৈরি করতে হবে, টি আর ট্যাগ। আচ্ছা, এই যে টিআর ট্যাগের ভিতরে আপনাদের কি রেকর্ড গুলা থাকবে বা ডাটা গুলা থাকবে। এখন ডাটা গুলা বিভিন্ন ভাবে থাকতে পারে। ধরেন হচ্ছে কি ফার্স্টে আছে একজনের কি নেম থাকতে পারে, তারপরে আবার থাকতে পারে কি তার রোল থাকতে পারে, তার এজ থাকতে পারে, বিভিন্ন ধরনের কি তথ্যগুলা থাকতে পারে। তো জানেন আমরা এখানে একটা টেডি লিখতেছি, ফার্স্টে থাকতেছে কি নেম। আচ্ছা, এরপরে ধরেন আমার আরেকটা নিচ্ছি, সেটার মধ্যে থাকবে কি নেম, এরপরে আছে কি রোল, এরপরে থাকতে পারে কি ক্লাস, এরপরে থাকতে পারে কি এর রেজাল্ট। আচ্ছা, ক্লাস রোল, এরপরে আছে যে আপাতত 3টাই রাখলাম আমরা, হ্যাঁ বেশি বড় করতেছি না, সিম্পল করে রাখতেছি। এখন এটাকে যদি আমরা সেভ করে আউটপুটে যদি দেখি, রিফ্রেশ, তাহলে দেখেন এটা কিন্তু পাশাপাশি কি চলে আসতেছে, একটা আছে কি নেম, রোল, এরপরে আছে কি ক্লাস। আচ্ছা, এইটাকে আমি একটু ইয়ে করে রাখতেছি আপাতত, এগুলোকে সবগুলোকে কমেন্ট করে দিচ্ছি, হ্যাঁ টেবিলটা বোঝার জন্য। তাহলে এখানে আছে কি আমাদের এরকম দেখেন প্রত্যেকটা এখানে টেবিল তৈরি করলাম, ফার্স্টে এটা আছে কি নেম একটা রেকর্ড বা ডাটা, এরপর আছে কি রোল একটা ডাটা, এরপরে এখানে আছে কি ক্লাস নামের একটা ডাটা। এখন এই এর ভিতরে কি আমাদের টেবিলের ডাটা গুলো যদি লিখতে যাই তাহলে কি করব, সেম আমাকে ওর নিচে আরেকটা কি এভাবে রো তৈরি করতে হবে। এখন একটা টেবিলের ভিতরে আপনার যতগুলা খুশি আপনি কি এভাবে রো তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে আবার যদি আমরা নিচে আসি, এখানে লিখলাম কি টিআর, যতবারই আপনি নতুন রেকর্ড তৈরি করতে যাচ্ছেন, রো তৈরি করতে যাচ্ছেন, ততবারই আপনাকে কি টিআর ট্যাগটা লিখতে হবে। এর ভিতরে এসে কি টিডি। আচ্ছা, এখন ফার্স্টে আছে আছে কি আমাদের নেম, তো যে কোনো একটা কি নাম দিয়ে দেন আপনি ধরেন এখানে দিলাম কি এবিসি, একজনের নাম। এরপরে আছে কি রোল, রোল হতে পারে কি ধরেন 200 120, হ্যাঁ। এরপরে হচ্ছে যে আর ক্লাসের নাম হচ্ছে পারে কি 15 ক্লাস, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে না? এখন যদি আসেন, হ্যাঁ আচ্ছা, এরপরে যদি আসি তাহলে এরকম কি আপনি যতগুলা খুশি একটা টেবিলের মধ্যে কি রেকর্ড গুলা অ্যাড করতে পারবেন। প্রত্যেকটা রেকর্ডের জন্য কি প্রত্যেকবারই আপনাকে আলাদা আলাদা রো তৈরি করে নিতে হবে। ধরেন এটা নাম দিচ্ছি কি BCD, হ্যাঁ। এরপরে ধরেন এটাকে এভাবে করে দিচ্ছি আর কি একটা 20। আচ্ছা, এতটুকু যদি আমরা সেভ করে আউটপুটে একটু রিফ্রেশ করে দেখি, ওকে, তাহলে দেখেন একটার নিচে প্রত্যেকটা আমাদের কি এভাবে একটা করে টেবিল তৈরি হয়ে যাচ্ছে। এখন টেবিল, আচ্ছা ওটাই আসতেছি আমি। এখন এরকম হচ্ছে যে এই যে টেবিলটা আমরা তৈরি করলাম, বাট টেবিলটা দেখতে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কি টেবিল না অন্য কিছু। তো টেবিল যদি বোঝা যায়, এখানে আপনাদের কিছু অ্যাট্রিবিউট আমাদের ইউজ করি। অ্যাট্রিবিউট আপনি যদি বর্ডার দিতে চান, তাহলে টেবিলের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, সেটা হচ্ছে কি বর্ডার। টেবিলের মধ্যে যদি আপনি কি বর্ডার দিতে চান, তাহলে একটা অ্যাট্রিবিউট আপনাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি বর্ডার। আচ্ছা, তাহলে দেখেন সুন্দর মতন কি একটা বর্ডার চলে আসবে। আচ্ছা,
আচ্ছা, এখন দেখেন সুন্দরভাবে আমাদের কি একটা টেবিল চলে আসছে। এখানে আরো অনেক অনেক অ্যাট্রিবিউট আপনি ইউজ করতে পারবেন। কি কি অ্যাট্রিবিউট ইউজ করা যায় আমরা যদি একটু লিস্ট গুলা দেখি, তাহলে আমাদের যে এই যে স্লাইডার আছে এখানে যদি আপনারা আসেন, একটু নিচে গেলে সবগুলো অ্যাট্রিবিউট আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে যদি আসি, ফার্স্টে আছে কি চাইলে আপনি টেবিলের উইডথ হাইট কি বাড়াতে কমাতে পারবেন। এরপরে উইডথ হাইট আমরা দেখলাম, এরপরে বর্ডার, চাইলে আপনি কি বর্ডার অ্যাট্রিবিউট দিয়ে বর্ডার দিতে পারবেন। এরপরে আছে সেল প্যাডিং। সেল প্যাডিং কি করবে, প্রত্যেকটা সেলের মধ্যে কি প্যাডিং তৈরি করবে। আচ্ছা, প্যাডিং বলতে আমরা কি বুঝি? আচ্ছা, প্যাডিং জিনিসটা হচ্ছে যে এই যে আমার এবিসি যে টেক্সটটা আছে, এই যে সেলগুলো আছে প্রত্যেকের মাঝে কি একটু করে ফাঁকা তৈরি করে দিবে। ফাঁকা প্যাডিং হচ্ছে কি একটা ফাঁকা জায়গা তৈরি করে দিবে। এটা হচ্ছে সেল প্যাডিং। এটা দেখবো আমরা একটু পরে আরো ভালো মতন দেখবো। আচ্ছা, এরপরে যদি আসি আহ সেল স্পেসিং। সেল স্পেসিং, আচ্ছা এটা আমি আগে প্রথম দেখাই দিচ্ছি। সেল স্পেসিংটা কি, ধরেন আপনার এই যে টেবিলটা আছে প্রত্যেকটার মধ্যে দেখেন একটা করে কি মাঝখানে ফাঁকা জায়গা আছে। প্রত্যেকটার মাঝে কি সেলের মধ্যে কি একটা করে ফাঁকা জায়গা আছে, আপনারা দেখতেছেন? দেখেন এটা যে একটা আলাদা ঘর, এর মাঝখানে একটা কি ফাঁকা আছে, এরপরে এটা কি আলাদা আরেকটা সেল বোঝা যাচ্ছে। তো আপনি যদি চান যে না এই যে সেলগুলো আছে এগুলোকে আমি কি স্পেসিং গুলা রিমুভ করে দেব, বা এই যে সেলগুলোকে স্পেসিং যেগুলো আছে এগুলো রিমুভ করে দেবেন, তাহলে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, সেটা হচ্ছে কি সেল স্পেসিং। আচ্ছা, সেল স্পেসিং এটা হবে কি 0। তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা লাইনের মধ্যে যে সেলের মধ্যে যে স্পেসিংটা ছিল, এখন দেখেন আরো কি একটু সুন্দর দেখা যাচ্ছে না আগেরটার থেকে? এখন যদি চাইলে কি না আমি আরো বাড়াবো, সেটাও আপনি করতে পারেন। ধরেন আমি এখানে কি 10 দিলাম, সেভ করেন, রিফ্রেশ করেন, তাহলে দেখেন সুন্দর আরো কি বড় হয়ে গেছে। এখন আপনার দরকার অনুযায়ী আপনার যেভাবে লাগে আপনি কি সেভাবে ইউজ করবেন। আমি এটাকে 0 করেই রাখতেছি। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের সেল স্পেসিং গেল। এখন আপনি যাচ্ছেন প্রত্যেকটা এই যে সেল আছে এখানে দেখেন এই যে বর্ডারের সাথে টেক্সট গুলা কি লেগে লেগে আসতেছে না? তো আমরা চাচ্ছি এই যে প্রত্যেকটা সেলের মধ্যে যে বর্ডারের সাথে যে গ্যাপটা আছে আমাদের যে টেক্সটটা, এটার মধ্যে একটু করে কি স্পেস তৈরি করে দিবেন। সেক্ষেত্রে ইউজ করবেন কি সেল প্যাডিং। সেল প্যাডিং, আচ্ছা এই সেল প্যাডিং এর ভেতরে আপনি কি কি রকম স্পেস চাচ্ছেন সেটা বলে দেবেন। এখানে এসে যদি এখন আমি রিফ্রেশ করি তাহলে দেখেন এই এই সাইড থেকে 10 পিক্সেল করে কি একটা প্যাডিং চলে আসছে। এটা আছে সেল প্যাডিং। একটু কমাই দিচ্ছি, আবার 2 পিক্সেল করে দিলাম, তাহলে দেখেন একটু কি কমে আছে। ধরি 5 পিক্সেল করে দেই, তাহলে এখন মোটামুটি কি ঠিক আছে।